বাংলাদেশের বুকে ষড়যন্ত্রের জাল বোনার কাজ সেদিন সবে শুরু হয়েছিল। এর উপান্তে ঠিক কি দাঁড়িয়ে রয়েছে, কেমন সেই নতুন দিনের চেহারা, কি রয়েছে তার ডালায় আপামর বাঙালির জন্য, তা জানত সেদিনের কুশীলবরা। তবে এটাই স্বাভাবিক, সময়ের আগে সময়কে ধরতে পারা খুব সহজ কাজ নয়। কিন্তু কয়েকজন থাকে যাদের মধ্যে কুদরত অজানা এক ক্ষমতা দিয়ে দেয়। তারা বোধহয় অনেক দূর থেকে ভবিষ্যৎটা দেখতে পায়। খুব আবছা সেই দৃষ্টি, তবু তাতে একটা অবয়ব ধরা পড়ে। নতুন দিনের ছবিটা একেবারে অস্পষ্ট হয়ে থাকে না। হাজী নাইমুদ্দিন বোধহয় সেই কিসমের মানুষ ছিলেন। 1740 সালের চৌকাঠে বসে তিনি আগামী দিনগুলোকে অনেক দূর থেকে শুনতে পাচ্ছিলেন। একটা অস্বাভাবিক শৃঙ্খলের ঝনঝনি থেকে থেকে তার কানের পর্দা ফাটিয়ে দিয়ে বুকে আঘাত করতে চাইত যেন। নাইম সাহেব অসহায় হয়ে ছটফট করতেন, অথচ কখনো শব্দের উৎস খুঁজে পেতেন না। বেটা, আমার কানের দর্দটা আবার বেড়েছে। কোনো পথ্য দিয়েই তো কিছু কাজ হচ্ছে না, কি করি বলো তো? ছোট্ট বাচ্চার মতো প্রশ্ন করেন নাইমুদ্দিন। ততদিনে আসলে তিনি বাচ্চাই হয়ে গেছেন তৌফিকের কাছে। দাসবাজারে কেনা ওইটুকু বাচ্চাটা এখন 20 বছরের তরতাজা যুবক। যেমন তার ফার্সি ভাষায় দক্ষতা, ঠিক ততটাই তার ক্ষুরোধার বুদ্ধি। তলোয়ার চালাতেও বখুবই শিখেছে তৌফিক। যদিও এই বিদ্যেটায় মুর্শিদাবাদে এসে থেকে আর তেমনভাবে শান দেওয়া হয় না, তবু যে মানুষ জঙ্গের ময়দানে বড় হয়েছে, সঙ্গী সাথীদের সাথে খেলার সময় বিপদের সাথে লুকোচুরি খেলেছে, তলোয়ার তাকে কখনো ছেড়ে যায় না। তোমায় তো কবে থেকে বলছি খালাজান, ওই বুড়ো রহমান কবরেজকে দিয়ে কিচ্ছু হবে না। আমার কয়েকজন দোস্ত আছে, তারা নবাবের কবিরাজের সঙ্গে মোলাকাত করিয়ে দিতে পারে। আগলে হফতে উনকো ঘর বুলাতা হো। তৌফিকের কথায় বড় অবাক হন নাইম সাহেব। তার বারবার পালকিতে একধারে সিঁটিয়ে বসে থাকা ভয়ার্ত বাচ্চাটার কথা মনে পড়ে, যে কিনা মুখ ফুটে একটা কথাও বলতে পারত না। সে এখন নবাবের কবরেজের খবর এনে দিচ্ছে। সময়ের গতি দেখে ভিরমি খান বৃদ্ধ হাজী নাইমুদ্দিন। জীবনের একটা মুহূর্তে মৃত সন্তানের শোক ভোলার জন্য সারা দেশ ঘুরে বেরিয়েছেন তিনি। নানা রকম ভাবনা ভিড় করে এসেছে তার মাথায়। বেঁচে থাকার উপায় খুঁজে বের করতে গিয়ে একদিন অদ্ভুত এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। ওই দাসবাজারে দাঁড়িয়ে তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে কি হতে চলেছে। সেদিন ভবিষ্যতের ইঙ্গিত পাননি তিনি, বা বলা ভালো, পেতে যাননি। সময়টাকে অস্বীকার করে আবেগের ভরসায় দৌড়চ্ছিলেন তিনি। অন্ধকার কুঠুরি থেকে একথলি মোহর দিয়ে কেনা ছোট বাচ্চাটা তার জীবনে ঠিক কিভাবে থাকবে তার খোঁজ করতে চাননি নাইম সাহেব। তবে আজ তাকে সত্যের মুখোমুখি হতে হয় একান্ত বাধ্য হয়ে। নাইম সাহেবের শরীর ভালো নেই আজ বহুদিন হল। শেষ 2-1 বছর হলো এটুকু স্পষ্ট হয়ে গেছে যে তার জীবন প্রদীপ আর বেশি দিন আলো দিতে পারবে না। এইরকম সময়ে জীবন মৃত্যুর ক্ষীণ সীমারেখার কাছাকাছি দাঁড়িয়ে মানুষ বোধহয় অনেকটা স্বচ্ছ হয়ে যায়। যা কিছু বাস্তব, যাকে সে অস্বীকার করে এসেছে এতদিন, সেই সমস্ত কথা, ঘটনা অথবা অনুভূতিকে মানুষ খুব সহজে স্বীকার করে নেয় এই সময়। না হলে আল্লাহর কাছে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে না, জঞ্জালে পূর্ণ হয়েই থেকে যাবে। নাইম সাহেব এখন জানেন যে তৌফিক তাকে কোনোদিন ভালোবাসেনি, যদিও তৌফিকের জীবনে তিনি ফরিশতার সমান। সেই দিন দাসবাজারে তিনি না গেলে আজ তৌফিক কোথায় পড়ে থাকতো, আদৌ বেঁচে থাকতো কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু সেজন্য তৌফিক তাকে শুধু অনেকটা দূর থেকে ধন্যবাদ জানিয়েছে, কাছে আসেনি। খালাজান ডাক্তার থেকে মেকি জিনিস নাইম সাহেব জীবনে আর কোনোদিন অনুভব করেনি। তবু তিনি এতেই এক প্রকার সন্তুষ্ট। সর্বস্ব হারিয়ে ফেলা একজন মানুষ বেশি আশা করা ছেড়ে দেয় আপনা থেকেই। নাইম সাহেব জানেন তৌফিককে তিনি উজাড় করেই ভালোবেসেছেন, একেবারে নিজের সন্তানের মতো। আর তার বিনিময়
তৌফিক তাঁর কাছাকাছি দেখেছে। এখন নাইম সাহেবের মৃত্যু শয্যায় তিনি একা নন, তার পালিত সন্তান তার সঙ্গে আছে। এইটুকুই হাজী নঈমুদ্দিনকে শান্তিতে আল্লাহর কাছে যাওয়ার ভরসা দেয়। তৌফিকের কথা শুনে কিছুক্ষণ চুপ করেছিলেন নাইম সাহেব। তারপর হঠাৎ বললেন, বেটা তোমারে সাথে আলীবর্দী খান কা কোই মুলাকাত হ্যায়? কথাটা শুনে আকাশ থেকে পড়ল তৌফিক। বুড়ো বয়সের ভীমরতি আর কাকে বলে? একটা মানুষ নিজের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, অথচ এরকম অযথা প্রশ্ন করে চলেছে এখনো। ওদিকে ভালো কভারেজ দেখাতে বললে কোনো সাড়া করে না। তোমার তবিয়ত নিয়ে কথা হচ্ছিল খালাজান, এর মধ্যে আলীবর্দী খান কোথা থেকে চলে এলো? আহা, তুমি বলোই না। দেখো, ওই বুড়ো খালা তো আর খুব বেশি দিন তোমায় বিরক্ত করবে না। अभी थोड़ा सह लो, कुछ दिन बाद तुम आजाद पंछी हो जाओगे। এইসব বাজে কথা বলা বন্ধ করো তো তুমি। শোনো, আমি আজই নবাবের কবরেজকে তলব করছি। আগার উনি এখানে আসেন তব তো ঠিক হ্যায়, তা না হলে তোমাকে আমি ওনার ঘরেই নিয়ে যাব। বিলকুল ঠিক হয়ে যাওগে তুমি। তৌফিকের কথা শুনে অদ্ভুতভাবে হাসলেন নাইম সাহেব, যেন তার মনের সবচেয়ে গভীর থেকে উঠে আসা অনুভূতি এই হাসির চেহারা নিয়ে বেরিয়ে এসেছে। এর চেয়ে অর্থপূর্ণ বহিঃপ্রকাশ আর হয় না। নাইম সাহেব একসাথে বলে দিতে চাইছেন যে তিনি আর বেশি দিন নেই, এই কথাটা খুব স্পষ্ট করেই জানেন তিনি। আর তৌফিক যে তাকে এড়িয়ে যেতে চাইছে, এতে তার গভীর দুঃখ আছে, এছাড়া আর কিছু না। তৌফিক কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নাইম সাহেবের কাছে। একবার মাথায় হাত বুলিয়ে দিতে গিয়েও পিছিয়ে এলো। অদ্ভুত একটা জড়তা কাজ করে এখন ওর মধ্যে। অবশেষে সে যখন চলে যেতে যাবে, তখন নাইম সাহেব বললেন, আমার কি মনে হয় জানো বেটা, এটা আমার বিমারি নয়। এমনিতেই আমার উমরের ভার, বেশি দিন এই ধরতিতে আমি থাকবো না। এতদিন পরে আল্লাহর কৃপা হয়েছে আমার উপর, কিন্তু এই কানের আওয়াজটা যেন কিছু বলতে চায় আমার। চারপাশে বহুত জলদি সব কুছ পাল্টে যাচ্ছে, তার ভালো কি খারাপ আমি জানি না, লেকিন আমরা এই বাঙ্গালে জ্যাদা দিন নিজেদের মতো করে থাকতে পারবো না। কই এক খুঁখার দুশ্মন আমাদের সবাইকে তার তলোয়ারের ডগায় নাচাবে। বাদশাহ, উজির, ফৌজি, আমির कोई भी पार पाবে না। নাইম সাহেবের বোধহয় আরো কিছু কথা বলার ছিল, কিন্তু এতক্ষণ কথা বলে তার দম ফুরিয়ে এসেছে। তিনি তার পালঙ্কে গা এলিয়ে দিয়ে চোখ বুঝলেন। তৌফিক এই কথাগুলোর মানে বুঝতে পারেনি। এ কথা ঠিক যে আজকাল তার নবাবের দরবারের কাছাকাছি বেশ আনাগোনা হয়েছে। জীবনে প্রথমবার নিজের উমরের কয়েকজন ইয়ার দোস্ত হয়েছে, যারা বেশ রাইস ঘরের সন্তান। সেই সূত্রেই তৌফিক আলীবর্দী খানের নামটা শুনেছিল। বিহারের ফৌজদার আলীবর্দী খান নাকি দারুণ তলোয়ার চালাতে জানে। তৌফিকের সঙ্গে তার কয়েকবার মোলাকাত হয়েছে ঠিকই, কিন্তু তেমন কথাবার্তা হয়নি। তিনি আজকাল বিহারের চেয়ে মুর্শিদাবাদেই বেশি থাকেন। যে কারোরই তার সাথে দেখা হওয়ার কথা, সেই ব্যাপারটাকে টেনে এনে নাইম সাহেবের এত ভারী ভারী কথা বলার ব্যাপারটা বুঝতে পারল না তৌফিক। বুদ্ধা ইনসানকে নিয়ে বড় ঝামেলা হয় এই জন্যেই। শোনো বেটা, রহমান ছাড়া আমি কাউকে আমার চিকিৎসা করাতে দেব না। तुम फालतू में परेशानी मत लो। और एक बात याद रखना, নবাব যেমনই হোক, তার সাথে গদ্দারি করা বড় ভয়ানক জিনিস। আল্লাহ গদ্দারকে কখনো ক্ষমা করেন না। তৌফিক এইসব কথার মানে বুঝল না। গদ্দারি শব্দটা শুনে খুব রাগ হলো তার। নাইম সাহেব কি তাকে গদ্দার বলতে চাইছেন? হনহন করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। তৌফিক জানতো না এই কথাগুলো কিভাবে তার জীবনে ফিরে ফিরে আসবে। সে এটাও জানতো না যে এই তার সাথে তার পাতানো খালাজানের শেষ কথা। এরপর তার জীবনটা সত্যি একদম নিঃসঙ্গ হতে চলেছে, যেখানে প্রতি পদে বিপদ আর সংশয়। সেই কঠিন জীবনে
তার অনেক দূরে থাকা খালাজানের এই শেষ কথাগুলো তৌফিককে ছায়া দেবে, তার শেষ সহায় হয়ে পাশে দাঁড়িয়ে থাকবে।